দর্শক, এনসিপির রাজনীতি নিয়ে একটা বড় খবর এসেছে। এনসিপির রাজনীতিতে খুব শীঘ্রই সার্জিস, হাসনাত এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনজনের জন্য যে তিনটা বড় পদ নির্ধারিত আছে সেই পদ তারা হারাচ্ছেন, তারা পদ বঞ্চিত হচ্ছেন। এই পদে আর তারা থাকছেন না। এটা তাদের জন্য একটা বড় দুঃসংবাদ। কিন্তু সেটা দুঃসংবাদ নাকি সুসংবাদ, সেই পদ থেকে তারা কি তার চাইতেও উপরের পদে যাচ্ছেন, নাকি একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে এই কারণে যে তাদের মধ্যে এক ধরনের নেতৃত্বের বড় দ্বন্দ্ব শুরু হয়েছে। এনসিপির ব্যাপারে দৈনিক দেশ রূপান্তর একটা বড় খবর দিচ্ছে। সেটা হচ্ছে যে এনসিপির এই যে মুখ্য সংগঠক, মুখপাত্র, সমন্বয়ক যে পদগুলো আছে, বড় বড় পদগুলো আছে, সেই পদগুলো বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। তার মানে হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের পদ হারাচ্ছেন। বিকল্প কোন জায়গায় যাচ্ছেন তারা? চলুন একটু জেনে দেখি এই ব্যাপারটা, জেনে বোঝার চেষ্টা করি যে তাদের ভেতরে নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে কিনা। থাকবেন দর্শক। বলছিলাম এনসিপি নিয়ে যে খবর, তাতে হাসনাত, সার্জিস, আসিফ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের বর্তমান পদ হারাচ্ছেন সেটাই মনে হচ্ছে। কিন্তু একটু ভেতরে ঢুকে বোঝার দরকার রয়েছে যে প্রকৃত ঘটনাটা কি হচ্ছে, কি বলছেন তারা। গণমাধ্যম যেটা খবর দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে যে এনসিপিতে বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্রের পদ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল দুইজন আছেন, হাসনাত এবং সার্জিস। সমন্বয়ক মানে মুখপাত্র রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মুখ্য সংগঠক রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই পদগুলো হয়তো বিলুপ্ত হচ্ছে। এই পদগুলো বিলুপ্ত হচ্ছে, তাদের কাজে সমস্যা হচ্ছে, নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং এই নেতৃত্বের দ্বন্দ্ব অবসান ঘটানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলেই বলছে গণমাধ্যম। চলুন একটু ভেতরে ঢুকে। অভ্যুত্থানোত্তর নতুন রাজনৈতিক অঙ্গীকার নিয়ে যে এনসিপি তৈরি, তাদের কেন্দ্রীয় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দলটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত বহাল থাকা মুখ্য সংগঠক, মুখপাত্র, মুখ্য সমন্বয়কের পদ বিলুপ্ত করা হচ্ছে। যে চারজনের নাম বললাম, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, চারজনের পদ থাকছে না। তাহলে কি হচ্ছে? নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত এনসিপির প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রচলিত রাজনৈতিকগুলোর বাইরে এক ধরনের কমিটি নিয়ে তারা মুখ্য সংগঠকের মতো বিভিন্ন পদ নিয়ে তারা আগাচ্ছিল। তবে সাংগঠনিক জটিলতা ও দায়িত্বের দ্বন্দ্ব এড়াতেই এই পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। অর্থাৎ দেশ রূপান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে সাংগঠনিক জটিলতা শুরু হয়েছে এবং দায়িত্বের দ্বন্দ্ব, তার মানে হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন দলে আসবেন, উপদেষ্টা ছিলেন, এরকম শোনা যাচ্ছিল। তখনই কোন পদে আসবেন, কি তার পদ হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি দলে থাকবেন কি থাকবেন না, তার পদে আসিফকে ঢোকানো হবে কিনা, এরকম বহু দ্বন্দ্বের জায়গা কিন্তু ছিল। আবার ইদানিং আরেকটা তথ্য শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এবি পার্টি সম্ভবত এনসিপিতে মানে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এবি পার্টি এনসিপিতে বিলীন হয়ে যায়, তাহলে এবি পার্টির অন্তত দুইজন নেতা, মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ, তাদের জন্য এনসিপিতে কোন পদ হবে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা রয়েছে। সুতরাং এই পদগুলো থাকলে তাদেরকে কোন পদে বসানো যায় সেটাও একটা ভাবনার বিষয় থাকতে পারে, যদি এবি পার্টি তাদের দলে বিলীন হতে সত্যি চায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি পরিচালিত হবে তিনটি স্তরে। তিনটি স্তর নির্ধারণ করছে তারা। সর্বোচ্চ পর্যায়ে থাকবে পলিটিক্যাল কাউন্সিল, যা হবে নীতি নির্ধারণী ফোরাম। তারপর নির্বাহী পরিষদ, যেখানে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হবে। সর্বশেষ স্তরে থাকবে কেন্দ্রীয় কমিটি, যা হবে সাধারণ ফোরাম। এছাড়া বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদও বাড়ানো হচ্ছে। তারা যে সিস্টেমে আগাতে চাচ্ছে, এই সিস্টেম বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অপরিচিত এবং এটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে তাদের বহু সময় লাগবে। আমার মনে হয় যে তাদের এই সিস্টেম নিয়ে নতুন যে মানে মূল কার্যে, রাজনীতির মূল কাজে তাদের কোনো নতুনত্ব নেই, কিন্তু কমিটির নামে, কমিটির ডেফিনেশনে, কমিটির পর্যায়ক্রমে তাদের এই যে নতুনত্ব আনার চেষ্টা, এটা বাংলাদেশের রাজনীতিতে
খুব একটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ যে পদগুলো সেগুলো মানে গতানুগতিক ফরম্যাটের ছিল না। এতে আমাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা, সার্জিস বলছেন যে এই কারণে আমাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হচ্ছিল এবং ফাংশনের জায়গাটা কঠিন হয়ে যাচ্ছিল। অর্থাৎ সার্জিস নিজেই মানে নেতৃত্বের যে দ্বন্দ্ব, নেতৃত্বের যে সমস্যা হচ্ছিল সেটা স্বীকার করছেন এবং সেই সমস্যার কারণে এগুলো বিলুপ্ত করা হচ্ছে সেটা স্বীকার করছেন। এদিকে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তিনি বলেছেন পলিটিক্যাল কাউন্সিলের বর্তমান সদস্যরা নির্বাহী দায়িত্ব পালন করবেন। যাই হোক, তারা তাদের মতো করে দল গোছাচ্ছে এবং তারা বলছে যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে কাউন্সিল হবে এবং সেই কাউন্সিলে তারা এই আহ্বায়ক পরিষদ আর থাকবে না, পার্টির চেয়ারম্যান মহাসচিব এই পর্যায়ে যাবে এবং নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেন তাদের মেয়াদও বাড়ছে এরকম আভাসও এই গণমাধ্যম দিচ্ছে। তার মানে নাহিদ ইসলামী পরবর্তীতে প্রেসিডেন্ট হচ্ছেন আবার আরেক মেয়াদে। যদি আরেক মেয়াদে নাহিদ ইসলাম আহ্বায়ক থেকে প্রেসিডেন্ট হন তাহলে তিনি কতদিন থাকবেন, নাকি বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতির ধারা সেই রাজনীতির ধারাতেই নাহিদি বহুদিন দলের প্রধান থাকবেন, সেটাও আমরা দেখব কি ধরনের পরিবর্তন হয়। এই অনেক নেতার ছড়াছড়ি যে দলে হয় সেই দলে নেতৃত্বের কোন্দল হয় এবং নেতৃত্বের কোন্দল বাংলাদেশে পরিবার কেন্দ্রিক যে দুইটা দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ওখানে মূলত মূল নেতৃত্বে কোনো দ্বন্দ্ব নেই, কোন্দল নেই। সেইটা ওই পারিবারিক রাজনীতির কারণে, কারণ তারা মাইন্ডসেটই করে ফেলেছে যে দলের সভাপতি মানেই হচ্ছে মানে আওয়ামী লীগের শেখ পরিবার, বিএনপিতে জিয়া পরিবার। এটাই মানে এই কারণেই ওখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, দ্বন্দ্বও নেই। কিন্তু অন্য দলগুলোতে এমনকি গত নির্বাচনের আগে জামাতের মধ্যেও বেশ কিছু দ্বন্দ্বের আভাস আমরা পেয়েছিলাম, যে দল সম্পর্কে কখনো নেতৃত্বের দ্বন্দ্বের প্রসঙ্গ এর আগে শোনা যায়নি। এনসিপিতে সেই নেতৃত্বের দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে, এই আলোচনা অনেক দিন থেকেই হচ্ছিল। এবার গণমাধ্যম যে খবর দিচ্ছে এটা যদি সত্য হয় তাহলে তারা বড় ধরনের ক্রাইসিস ফেস করছে। এখন দেখার বিষয় যে এই তরুণ সমাজ কতটা সেগুলো কাটিয়ে উঠতে পারে, নাকি গত নির্বাচনে জামাতের সঙ্গে জোট কেন্দ্রিক এনসিপিতে যে বড় ধরনের ভাঙন শুরু হয়েছে, গতকালকেও আমরা দেখেছি চট্টগ্রামে আহ্বায়ক কমিটির 22 জন নেতা পদত্যাগ করেছেন, এই ব্যাপারগুলোই অব্যাহত থাকবে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। এনসিপির একটা গ্রুপ ভারতের নিযুক্ত হাই কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ভারতের চাপে এনসিপির যে সকল সমন্বয়করা ছিল, এখন যারা এনসিপির নেতা, তাদের সুর নরম হয়ে যাচ্ছে। তারা চাচ্ছে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করতে। এখন আমার কথা হচ্ছে, ভারত কি এই সকল এনসিপির টোকাই নেতাদের সাথে ভালো সম্পর্ক করবে? আপনাদের কি মনে হয়? আমার মতে কোনোভাবেই সম্ভব না। ভারত কিন্তু এদের লিস্ট অনেক আগেই করে ফেলেছে, যে পরিস্থিতি যখন পরিবর্তন হবে কাকে কাকে ফেলে দিবে এবং কাকে কাকে শাহবাগে লটকাবে। ভারত কিন্তু সেটা আওয়ামী লীগকে দিয়েই করাবে এবং কাদের কাদের লিস্ট ভারতের কাছে আছে সেটাও কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকলে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনার কাছে তুলে দিবে। আর যদি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সজীব ওয়াজেদ জয়ের হাতে তুলে দিবে। এবং 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পিছনে কারা কারা জড়িত আছে এবং কোন কোন সমন্বয়করা জড়িত আছে, জামাত শিবিরের কোন কোন সক্রিয় অ্যাক্টিভ কর্মী ছিল, সকল কিছু লিস্ট তখন আওয়ামী লীগের হাতে চলে আসবে। ভারতের গোয়েন্দা সংস্থা র সকল কিছু অলরেডি লিস্ট করে ফেলেছে। এই সকল বিষয় ভালো করে এনসিপি বুঝতে পেরে এখন ভারতের সাথে কূটনীতিকভাবে এনসিপি রাজনৈতিক দলটা সম্পর্ক করতে চাচ্ছে। কারণ এনসিপি চেয়েছিল দিল্লি না ঢাকা এবং ভারত বিরোধিতার রাজনীতি করতে, এই স্লোগানটাকে বাংলাদেশের জনপ্রিয় করতে। কিন্তু এই স্লোগানটাও বেশি দিন জনপ্রিয় হয়নি এবং বাংলাদেশের মানুষও ভারত বিরোধিতার রাজনীতি বেশি দিন পছন্দ করবে না এবং সেটাও বেশি দিন খাওয়াতে পারবে না বাংলাদেশের জনগণকে। সেটা তারা ভালো করে বুঝে গিয়েছে। কেন বুঝেছে? কারণ বাংলাদেশের জনগণও দেখতে পাচ্ছে এই দিক দিয়ে মুখে ভারত বিরোধিতা করছে, অন্য দিক দিয়ে
ভারতের পা ধরে ডিজেল আনতে হচ্ছে। ভারত ছাড়া বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে এবং বাংলাদেশের জনগণ একেবারে অচল। সো বাংলাদেশের জনগণ ভারত বিরোধিতার রাজনীতি বেশি দিন পছন্দ করবে না। সো এখন আমাদের একেবারে ভারতপন্থী হয়ে যেতে হবে এবং ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতি করতে হবে। তাহলে কিন্তু আমরা বাংলাদেশে আরামসে রাজনীতি করতে পারবো এবং আমাদের রাজনৈতিক দল বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলও পরিণত হতে পারবে। এই সকল বিষয় বুঝেই ভারতের সাথে প্রেম খেলার চেষ্টা করছে, কিন্তু ভারত তো এই টোকা এনসিপির সাথে প্রেম খেলবে না। কারণ ভারতও ভালো করে বুঝে যে তারা আমাকে যখন সাপের মতো ফনা তুলে একবার সবল দিতে চেয়েছে, আগামীতে আবার আমাদের সাথে সম্পর্ক ভালো করেও যে সবল দিবে না তার কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক দল আছে, এই দুইটা রাজনৈতিক দল কখনোই ভারতকে সবল দিবে না এবং সবল দেওয়ার কথা চিন্তা করবে না। সেটা ভারত ভালো করে জানে এবং ওই দুইটা রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি ভারত পছন্দ করে এবং বিশ্বাস করে। সেই দুইটা রাজনৈতিক দল কোনটা? একটা তো আওয়ামী লীগ, আপনারা ভালো করে জানেন, আর একটা হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের থেকেও বিশ্বস্ত রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে ভারতের। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন বেশি ফোকাসে আসে? তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই কারণে ভারতের সাথে মিত্র হওয়ার ফলে আওয়ামী লীগটা বেশি ফোকাসে থাকে, আর জাতীয় পার্টি ছোট হওয়ার কারণে রাজনৈতিক দল হিসেবে সেটা ভারতের সাথে খুব ভালো সম্পর্ক থাকার পরও ফোকাসে থাকে না। আর কোন রাজনৈতিক দলকে ভারত বিশ্বাস করে না এবং মিত্র বানাতে চায় না। বরং যে সকল রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে কথা বলে, যে সকল রাজনৈতিক নেতা ভারতের বিরুদ্ধে কথা বলে, তাদের লিস্ট ভারত করে রাখে। 10 বছর পরে হলো তাদের পছন্দের যে রাজনৈতিক দল আসে তাদেরকে দিয়ে খেলাটা খেলে দেয়। এটা কিন্তু বাস্তব কথা, এটা কেউ মানেন আর না মানেন। 2009-এর পরে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, কাকে কাকে সরাতে হবে, কি কি ঘটাতে হবে, কাদের কাদের লিস্ট ভারত করে রেখেছিল, সকল কিছু শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল। শেখ হাসিনা সেভাবে মোটামুটি তাদেরকে খেলে দিয়েছে। সো আগামীতেও কিন্তু ভারত যাদের নামে লিস্ট করে রেখেছে, একে একে আওয়ামী লীগ আসার পর সকলের উইকেট পড়ে যাবে। আর যারা বিদেশ পালিয়ে যাবে, হয়তোবা তাদের উইকেট না পড়লেও তারা আজীবনের জন্য আর বাংলাদেশে আসতে পারবে না। এটাই কিন্তু তাদের ভাগ্যে ঘটবে। সো এনসিপির নেতারা সে সকল বিষয় বুঝতে পেরে এখন ভারত প্রীতি দেখাচ্ছে এবং ভারতের সাথে কূটনীতিকভাবে সম্পর্ক করতে চাচ্ছে বিতর্কতভাবে। সে কারণে ভারতের হাই কমিশনার কাছে গিয়ে ধর্ণা দেওয়ার চেষ্টা করছে, রাষ্ট্রদূতের কাছে ধর্ণা দেওয়ার চেষ্টা করছে এবং ভারতের অনেক কূটনীতিক যারা লোক আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা সূত্র মতো অনেক খবর পাই, কিন্তু সকল খবর তো আর প্রচার করা যায় না। হালকা হালকা বিষয় নিয়ে আমরা মাঝে আলোচনা করি, কিন্তু ভারত সম্পূর্ণরূপে এই এনসিপি টোকাইদেরকে ইগনোর করছে। কারণ তারা কিছুদিন পাকিস্তানের গুণগান গাবে, পাকিস্তানের পক্ষ হয়ে ভারতকে গালাগালি করবে, তারা 7 সিস্টার্স দখল করে ফেলবে, তারা ভারতের একেবারে যে সীমান্তবর্তী জায়গা আছে সেগুলো দখল করে বাংলাদেশের ম্যাপ বাড়াবে। কত ধরনের পরিকল্পনা। ডক্টর ইউনূস ডাইরেক্ট বলে আমরা তো 7 সিস্টার্স খেয়ে দিব। মানে কি ধরনের কথাবার্তা এরা 5 আগস্টের পরে বলেছে। ভারতকে এগুলো খুব ইজিলি ভুলে যাবে? ভারত কখনো বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করার চেষ্টা করে নাই এবং বাংলাদেশের উপর কোন ধরনের যুদ্ধ চাপিয়ে দেয় নাই। ভারত শুধু একটা জিনিসই সবসময় চেয়েছে, ভারতের নিরাপত্তা। ভারতের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টাকে সবসময় ভারত প্রায়োরিটি দিয়েছে। যাতে পাকিস্তান কখনো বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের কোনো ক্ষতি না করতে পারে সেই বিষয়টাই ভারত সবসময় প্রায়োরিটি দিয়েছে। কিন্তু এই সকল টোকাই সমন্বয়করা এবং জামাত শিবিরের পেতাত্তারা তারা 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণকে বোঝাতে চেয়েছে ভারত বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে, ভারত বাংলাদেশ দখল করে ফেলবে, ভারত এই করেছে, ভারত সেই করেছে। কিন্তু ভারত বাংলাদেশের ক্ষতির থেকেও বরং লাভ করিয়ে দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড়ই ক্ষতিটা করেছে এই পাকিস্তান। আর এরাই এখন পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিপক্ষে কথা বলছে এবং যারাই এখন সত্য কথা বলছে তাদেরকে বলছে নয়তো ভারতের দালাল নয়তো আওয়ামী লীগের দালাল। এগুলো করে বাংলাদেশের মানুষকে বেশি দিন খাওয়াতে পারে নাই। এখন বাংলাদেশের মানুষ সকল কিছু বুঝে গিয়েছে যে ভারত ছাড়া আমরা অচল। এরা পাকিস্তান প্রীতি দেখানোর জন্য, পাকিস্তানপন্থী হওয়ার জন্য ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। কই পাকিস্তানের সাথে এত বন্ধুত্ব? পাকিস্তান থেকে তো কোনো কিছু আমরা আমদানি করতে দেখি না। কই পাকিস্তান তো আমাদেরকে কোনো কিছু দিয়ে সাহায্য করে না, বরং পাকিস্তান বাংলাদেশে এসে বিভিন্ন জিনিস সাহায্য চেয়ে যায়। সেগুলো তো আমরা ভালো করেই বুঝি। পাকিস্তান বাংলাদেশকে একমাত্র একটা দিক দিয়ে সাহায্য করতে পারবে, জঙ্গি রপ্তানি করে। আর পাকিস্তানের কাছে এমন কোনো কিছু নাই যে বাংলাদেশকে
পাকিস্তান সাহায্য করতে পারবে, কিন্তু ভারতের কাছে অনেক কিছু আছে যে বাংলাদেশকে সাহায্য করার মতো। সকল কিছুতেই ভারত আমাদেরকে সাহায্য করতে পারবে, রাজনৈতিক ভাবেও পারবে, কূটনীতিক ভাবেও পারবে, বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠিয়েও পারবে, এবং অস্ত্রশস্ত্র দিয়েও পারবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখলেই বোঝা যায় পাকিস্তান আমাদেরকে সাহায্য করার মতো ক্ষমতা থাকলেও তারা করতে পারবে না। কারণ বাংলাদেশের চারিদিক দিয়ে হচ্ছে ভারতের বর্ডার, শুধু একদিক দিয়ে আছে মায়ানমারের বর্ডার। সো আমরা হচ্ছে ভারতের পেটের মধ্যে, আমরা ভারতের সাথে শত্রুতাপূর্ণ অবস্থা তৈরি করে, আমরা ভারতের সাথে একেবারে মানে যুদ্ধ অবস্থা তৈরি করে বাংলাদেশের মানুষকে কি শান্তিতে রাখতে পারবো? বাংলাদেশের মানুষকে অর্থনীতিতে সবল হতে পারবে? কখনোই পারবে না। ভারতের সাথে বন্ধুত্ব রেখে এবং ভালো সম্পর্ক রেখেই বাংলাদেশের মানুষকে আমরা শান্তিতে রাখতে পারবো, এবং ভারতও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সেটাই কিন্তু শেখ হাসিনা করে গিয়েছিল। সেটা করার কারণে বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ছিল এবং কোনো ধরনের জঙ্গি হামলার ভয়ও ছিল না, এবং অর্থনীতিতেও বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছিল, বরং ভারতের সমান সমান হয়ে গিয়েছিল, কিছু ক্ষেত্রে ভারতের থেকেও এগিয়ে গিয়েছিল শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এবং ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে। কিন্তু এই ৫ আগস্টের পরে ডক্টর ইউনূস সরকার বলেন এবং বিএনপি সরকার বলেন, ভারতের সাথে দূরত্ব তৈরি করার কারণে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণে, পাকিস্তানপন্থী হয়ে যাওয়ার কারণে, আমেরিকাপন্থী হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ যেমন অর্থনীতিতে দুর্বল হচ্ছে, এবং ভারত থেকে অনেক কিছু আমদানি রপ্তানিও কমিয়ে ফেলা হয়েছে। সকল দিক থেকে বাংলাদেশ এখন দুর্বল হয়ে যাচ্ছে। সো এটাই রিয়েলিটি, এগুলো আমাদের চোখের সামনে। তারপরও মানবতার খাতিরে ভারত এখনো বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। বিদ্যুৎ এখনো বিচ্ছিন্ন করে নাই আদানি, তার বকেয়া পরিশোধ না করার ফলেও, এবং ডিজেলও কিন্তু কিছুদিন আগে ভারত বারবার দিয়েছে এই বাংলাদেশ সরকারের অনুরোধে। সো দেখেন, ভারত বাংলাদেশের জন্য মন্দের ভালো, সকল কিছু কিন্তু হিসাব নিকাশ করে এনসিপি এখন ভারতপন্থী হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি একটা জিনিস আবারও ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি, যতই এনসিপি চেষ্টা করুক ভারতপন্থী হওয়ার, ভারতের সাথে বন্ধুত্ব করার, কখনো ভারত এই এনসিপি রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব করবে না এবং এই এনসিপি দলকে কখনোই সমর্থন দিবে না। এটাই হচ্ছে ফাইনাল কথা, কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার এই আলোচনায় মোটামুটি আপনারা সকল কিছু ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আমাকে নক করতে পারেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানেও কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সেখানেও উত্তর দিয়ে আরো অন্যান্য বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।